পানিচর ভারতের তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে গড়িমসির বিষয়টি বাংলাদেশের কম বেশি সবাই জানেন, কিন্তু আমরা কি জানি ভারত ঠিক কোন জায়গায় ব্যারেজটি নির্মাণ করেছে? এই ব্যারেজের বাইরেও আরও কতগুলো অবৈধ স্থাপনা নির্মাণ করেছে তারা কি শুধু তিস্তার গজলডোবাতেই বাদ দিয়ে বসে থেকেছে, নাকি তিস্তার উজানে গজলডোবার আরও অনেক আগেই একাধিক বাঁধ দিয়ে এমনভাবে গজলডোবায় পানি আনছে যাতে বলা যায় তিস্তায় পানি কোথায়? ব্রহ্মপুত্র রিভার বেসিনে পানিচর ভারত কর্তৃক বাংলাদেশের ন্যায্য পানি চুরির এইসব বিষয় নিয়েই আমাদের আজকের পর্ব। ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর থেকে ইয়ারলাং সাংপো নামে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল দিয়ে প্রবেশ করে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে। এর দীর্ঘ একটি অংশ অরুণাচল থেকে শুরু করে আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভারতের ধুবড়ীতে এবং কুড়িগ্রাম জেলার মাঝারালিতে দক্ষিণ দিকে মোড় নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম অনুযায়ী এই দীর্ঘ প্রবাহ পথে ভারতের ভূখণ্ডে প্রায় 21টি উপনদী থেকে ব্রহ্মপুত্র পানি পেয়ে থাকে। উপনদীগুলোর উপর বিভিন্ন ধরনের ওয়াটার ডাইভারশন স্ট্রাকচার তৈরি করাতে ব্রহ্মপুত্র যখন ফাইনালি বাংলাদেশে প্রবেশ করে তখন এর বুকে আর কোনো পানি অবশিষ্ট থাকছে না। এক নজরে উল্লেখযোগ্য কয়েকটি উপনদী দেখা যাক। এগুলোর সবগুলোর উপরেই ভারত কিছু না কিছু নির্মাণ করেছে। অরুণাচলে ডিবাং নদীর উপর করেছে ডিবাং ড্যাম। এছাড়া সেখানে চীনের সাথে পাল্লা দিয়ে একটি মেগা ড্যাম তৈরির প্রজেক্ট পাশ করা হয়েছে 2019 সালে। নির্মাণ কাজ চলমান, শেষ হবে 2028 সালে। বলা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে উঁচু ড্যাম হবে এটি। আমাদের আশঙ্কা, এই ড্যাম অপারেশন শুরু করলে যমুনার বাকি পানিটুকুও আর বাংলাদেশ পাবে কিনা, আর পানি যখন দরকার নেই তখন কিভাবে ডুববে। লোহিত নদীর উপর ডেমিউ লোয়ার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। নাগাল্যান্ডে ডিখৌ নদীর উপর রয়েছে ডিখৌ হাইড্রো ইলেকট্রিক প্লান্ট। একই রাজ্যে ধানসিঁড়ি নদীর উপর রয়েছে ধানসিঁড়ি ব্যারেজ। মেঘালয়ের কপিলি নদীর উপর কপিলি রিভার ড্যাম। ইন্দো চায়না বর্ডার থেকে উৎপন্ন হয়ে আসা সুবানসারি নদীর উপর সুবানসারি ড্যাম। অরুণাচল থেকে উৎপন্ন হয়ে আসা কামেং নদীর উপর কামেং ড্যাম। মানস ও সংকোশ। সম্প্রতি মানস সংকোশ তিস্তা গঙ্গা রিভার লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে পানি অপসারণ করে পশ্চিমবঙ্গ ও বিহারের অন্যান্য নদীতে নেওয়া হচ্ছে। পরিশেষে তিস্তা নদীর উপর সবচেয়ে বড় স্থাপনা গজলডোবা ব্যারেজ, যাকে বাংলাদেশের উত্তরাঞ্চলের দুঃখ বললে বেশি বলা হয় না। তিস্তার কথা আলাদা করে না বললে আসলে ব্রহ্মপুত্র বেসিনের তথ্য অসম্পূর্ণই রয়ে যাবে। আর তাই গজলডোবা ছাড়াও উজানে উপনদীগুলোর উপরে আরও বেশ কিছু ব্যারেজ যে ভারত নির্মাণ করেছে তার বিস্তারিত আমরা সামনে নিয়ে আসব। এভাবে ব্রহ্মপুত্রের উপনদীগুলোতে বাদ দেওয়ার ফলে যমুনা আর তার স্বমহিমায় বহাল নেই। বাংলাদেশের যে নদীটি একসময় 5 কিলোমিটার প্রশস্ত ছিল তা ভারতের পানি চুরির কারণে এখন মাত্র 700 মিটারে নেমে এসেছে। দর্শক ভাবতে পারেন ভারত কেমন বন্ধু দেশ আমাদের। যথেষ্ট পানির অভাবে যমুনা বিনুনি প্রকৃতিতে অর্থাৎ ব্রেইডেড নেচারে পরিণত হয়েছে এবং নদীর মাঝেই একাধিক চর জেগে উঠছে। এভাবে যমুনা বাংলাদেশ ভূখণ্ডের মধ্য দিয়ে 277 কিলোমিটার প্রবাহিত হয়ে আরিচার কাছে আলেকদিয়ায় গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। সুদীর্ঘ এই পথ পরিক্রমায় ব্রহ্মপুত্রকে ঘিরে যে রিভার সিস্টেম গড়ে উঠেছে তাতে আন্তঃসীমান্ত নদী রয়েছে 18টি, যাদের 12টিতেই পানিচর ভারত কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি করে বাংলাদেশকে তার ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত করছে। নদীগুলো হল তেঁতুলিয়া, কুলিক, টাঙ্গন, পুনর্ভবা, নাগর, মহানন্দা, ডাহুক, করতোয়া, তালমা, ঘোড়ামারা, দেওনাই যমুনেশ্বরী, বুড়ি তিস্তা, তিস্তা, ধরলা যা ভারতে জলঢাকা নামে পরিচিত, দুধকুমার, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম এবং চিলাখালী। এবার যেগুলোর উপর ভারত বাধা সৃষ্টি করেছে সেগুলোর বিস্তারিত দেখা যাক। যমুনার ডান দিকের আন্তঃসীমান্ত নদীসমূহ। প্রথমেই তিস্তা নদীর উপর বাংলাদেশ সীমান্ত থেকে 50 কিলোমিটার উজানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় 1983 সালে পানিচর ভারত নির্মাণ করেছে গজলডোবা ব্যারেজ। তবে এরও উজানে বড় বড় প্রায় 9টি এবং ছোট ছোট 3টি মিলে মোট 12টি পানি অপসারণমূলক স্থাপনা নির্মাণ করেছে আন্তর্জাতিক আইন অমান্যকারী ভারত। সেই ড্যামগুলো হল তিস্তা ড্যাম 5, তিস্তা ড্যাম 3, তিস্তা লো ড্যাম 3, তিস্তা লো ড্যাম 4, তিস্তা লো ড্যাম 6, রঙ্গিত ড্যাম 3, গতি হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ডিকচু রিভার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, মধ্য ভারত পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এই মোট 9টি। বাকি 3টি অপেক্ষাকৃত ছোট, লোয়ার লাগিয়াপ, আপার রঙ্গিত এবং মায়াংচু প্রজেক্ট। উপনদীগুলোতে এই বাঁধ দেওয়ার ফলে তিস্তায় বাংলাদেশ অংশে কী প্রভাব পড়ছে? There are definitely a series of hydropower projects which essentially reserves this water, and none of these hydropower projects are technically, they can't be really called run of the river to that extent, particularly in the non-monsoon season, because there is some form of a reservoir out there, and as has been communicated to us that they are running either 3 to 4 hours a day. So that implies that around 20 to 21 hours in one particular day, the water is being stored.
And eventually, as we have noted out here, that in the downstream of each of these projects, it's completely dry. Whereas as far as the upstream is concerned, there is still water, which is essentially the storage. And since if the rate of evapotranspiration is to the tune of 10 to 15% at each of these reservoirs, one can make out how much actually is essentially moving up to the atmosphere. গজলডোবায় কী পরিমাণ পানি আসবে তা উজানের এই ড্যামগুলো দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং তা করাও হচ্ছে। এছাড়া লিঙ্কিং ক্যানেলের মাধ্যমে তিস্তা থেকে মহানন্দায় পানি ডাইভার্ট করা হচ্ছে, যার ফলে বাংলাদেশের দোয়ানি বা ডালিয়া পয়েন্টে সেচ কাজের জন্য যে তিস্তা ব্যারেজ করা হয়েছে তাতে শুষ্ক মৌসুমে কোনো পানিই পাওয়া যাচ্ছে না। তিস্তাপাড়ের 1 লাখ হেক্টর জমির ফসল উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। গজলডোবায় ভারত ব্যারেজ করার আগে 6,710 কিউসেক পানি আসত বাংলাদেশে। সেচ কাজ করতে 5,000 কিউসেক পানি লাগে, কিন্তু ব্যারেজটি করার পর এখন আসছে মাত্র 200 থেকে 300 কিউসেক পানি। দর্শক, এই চোর ভারতকে তাহলে কি করা উচিত? আবার দেখুন, কোনো রকম পূর্ব সংকেত ছাড়াই অসময়ে পানি ছেড়ে ভয়াবহ বন্যায় দুর্গত করছে বাংলাদেশকে। 2021 সালের অক্টোবর মাসে গজলডোবার 44টি গেটই খুলে দিয়েছিল তারা। অপ্রত্যাশিত সময়ে পানিবন্দী হয়ে অবর্ণনীয় দুঃখ দুর্দশার শিকার হয়েছে তিস্তাপাড়ের এই অসহায় মানুষগুলো। দর্শক, তিস্তাপাড়ের এই মানুষগুলোর মনে তাহলে কি পরিমাণ রাগ ক্ষোভ জমা হতে পারে? আর এটা কেমন প্রতিবেশী সুলভ আচরণ বলতে পারেন? একটা ন্যূনতম ভদ্রতা থেকেও কি এই গেটগুলো খুলে দেওয়ার আগে তারা বাংলাদেশকে ইনফর্ম করতে পারত না? ধরলা নদী ভারতের জলঢাকা নামে পরিচিত। এটিও যমুনায় পানিযুক্ত করে, অর্থাৎ যমুনার উপনদী। এর উপর পানিচোর ভারত ব্যারেজ নির্মাণ করেছে, যার নাম বিন্দু ব্যারেজ। এছাড়া ভারতীয় পত্রিকায় প্রকাশ, 2023 সালের মার্চে পশ্চিমবঙ্গ সেচ বিভাগ 1,000 একর জায়গা অধিগ্রহণ করেছে দুটি নতুন খাল খননের জন্য, যেখানে তিস্তা এবং জলঢাকা অর্থাৎ ধরলা থেকে পানি অপসারণ করা হবে। দুধকুমারের উপর ইন্ডিয়া ভুটানের সাথে বিদ্যুৎ বাণিজ্য করার জন্য টার্নকি বেসিসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করেছে, যা 336 মেগাওয়াট চুখা হাইডেল প্রজেক্ট নামে পরিচিত। করতোয়া যমুনার দীর্ঘতম উপনদী। করতোয়ার উপর ভারতের আম্বরী ফালাকাটায় নির্মিত হয়ে আছে আম্বরী ফালাকাটা ব্যারেজ। মহানন্দা ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের অংশ হলেও মূলত পদ্মা নদীর প্রধানতম উপনদী মহানন্দা। পশ্চিমবঙ্গের ফুলবাড়িতে নির্মাণ করা হয়েছে মহানন্দা ব্যারেজ। এছাড়া 42 কিলোমিটার দীর্ঘ একটি খাল দ্বারা তিস্তা এবং মহানন্দা নদীকে যুক্ত করে তিস্তা থেকে পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের অন্যান্য নদীতে নেওয়া হয়, যা আমরা আগেও বলেছি। তালমা, ঘোড়ামারা, বুড়ি তিস্তা। মহানন্দা ব্যারেজের কারণে কমপক্ষে 15টি নদীর প্রবাহ নিয়ন্ত্রিত হয়, যেগুলোর মধ্যে আমাদের এই 3টি আন্তঃসীমান্ত নদীও রয়েছে, যথাক্রমে তালমা, ঘোড়ামারা এবং বুড়ি তিস্তা। পুনর্ভবা নদীটি নওগাঁ জেলা দিয়ে বাংলাদেশে ঢুকেছে এবং এর উপর ভারত নির্মাণ করেছে ক্রস ড্যাম। এই হল যমুনার ডান দিকে 11টি আন্তঃসীমান্ত নদী, যেগুলোর উপর ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পানি অপসারণমূলক কোনো না কোনো স্থাপনা নির্মাণ করেছে। এসবের ফলে যমুনার ডান দিকে কি কি প্রভাব পড়ছে? এভাবে ভারতের পানি চুরির কারণে বাংলাদেশের পুরো উত্তর অঞ্চলের বড় ও শাখা নদীগুলো শুকিয়ে পানিশূন্য অবস্থায় পৌঁছেছে। দেখুন, খবরে প্রকাশ, পানিশূন্য হয়ে পড়েছে উত্তরাঞ্চলের 85টি নদী। বরেন্দ্র অঞ্চলে আগে কৃষিকাজ হতো নদীর পানি দিয়ে, কিন্তু এখন ডিপ টিউবওয়েল দিয়ে সেচ কাজ করতে হয়, যার ফলে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমাগত নিম্নমুখী, যার রেট ওয়েট সিজনে 1.37 ফিট পার ইয়ার এবং ড্রাই সিজনে এটি 0.72 ফিট পার ইয়ার। খরা অর্থাৎ ড্রাউট। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100-তে বরেন্দ্র ও খরাপ্রবণ এরিয়ার পরিমাণ ধরা হয়েছে 22,848 স্কোয়ার কিলোমিটার। গবেষণা বলছে এই অংশে 8,000 স্কোয়ার কিলোমিটার জুড়ে সিভিয়ার থেকে এক্সট্রিম লেভেলের খরা দেখা দেয় বছরের এপ্রিল এবং মে মাসে। ফসল না হবার কারণে এ অঞ্চলের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এবং ক্ষুধা ও দারিদ্রতা বেড়ে গেছে। যথেষ্ট সারফেস ওয়াটার না থাকার কারণে মাছ তথা আমিষের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না, ফলে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন সহ পুষ্টিহীনতা দেখা দিচ্ছে। ফোর্সড মাইগ্রেশন। ঢাকা শহরের বস্তিগুলোর 5% মানুষ রংপুর জেলা থেকে আসা, যারা ব্যাপক খরার শিকার হন, স্থানীয়ভাবে যাকে বলে মঙ্গা। যেহেতু এই এলাকার মানুষ প্রধানত কৃষিকাজের উপর নির্ভরশীল, খরার কারণে তারা জীবিকার সন্ধানে স্থানচ্যুত হতে বাধ্য হন। এবার আসুন দেখা যাক যমুনার বাম দিকের আন্তঃসীমান্ত নদীসমূহ। যমুনার বাম দিকে 2টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, যার একটিতে অর্থাৎ জিঞ্জিরাম নদীর উপর নাগাবন্ধ সোলারটেক এলাকায় এমবাঙ্কমেন্ট নির্মাণ করা হয়েছে। আসুন দেখা যাক যমুনার বাম দিকের অববাহিকায় কী প্রভাব পড়েছে। আমরা যেমন দেখেছিলাম, যমুনা নিজেই একটি আন্তঃসীমান্ত নদী। ভারতের পানি চুরির কারণে 5 কিলোমিটার প্রশস্ত নদী এখন 700 মিটারে পরিণত হয়েছে, ফলে এর শাখা নদী পুরাতন ব্রহ্মপুত্র ও ধলেশ্বরী পানির অভাবে প্রায় শুকিয়ে গেছে। বলাই বাহুল্য, এদের থেকে বের হওয়া বাকি শাখা নদীগুলোতেও স্বাভাবিকভাবেই পানি নেই।
যেমন দেখুন, পুরাতন ব্রহ্মপুত্র বাহাদুরাবাদ থেকে জামালপুর ও ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের নিকট মেঘনায় পতিত হয়েছে। এটি থেকে বের হওয়া শাখা নদী 4টি হল বংশী, পানার, শ্রীকালী ও সাতিয়া। পানার, শ্রীকালী ও সাতিয়ার মিলিত প্রবাহ শীতলক্ষা নামে প্রবাহিত হয়ে মেঘনায় পতিত হয়েছে। এই শীতলক্ষার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবার কারণে এর পানি দূষণের মাত্রা ব্যাপকভাবে ত্বরান্বিত হয়েছে। ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। বুড়িগঙ্গায় যথেষ্ট প্রবাহ না থাকার কারণে পানি কালো হয়ে গিয়েছে এবং মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য অবসবাসযোগ্য হয়ে পড়েছে। দেখুন খবরে প্রকাশ, বুড়িগঙ্গায় কমছে পানির প্রবাহ, দূষণ দুর্গন্ধে ভোগান্তি। অপরদিকে বংশী নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে তুরাগ নদীর সঙ্গে মিলিত হয়ে ঢাকার কাছে বুড়িগঙ্গায় পতিত হয়েছে। তুরাগ নদীকে এখন নদী না বলে খাল বলাই শ্রেয়। এই হচ্ছে মোটা দাগে এই অংশটুকুর উল্লেখযোগ্য নদীগুলোর করুণ অবস্থা, যেগুলো আন্তঃসীমান্ত নদী যমুনা থেকে পানি পেয়ে থাকে। আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি হয়েছে বিশেষ করে ঢাকা অঞ্চলে, আর তা হল ঢাকার ওয়াটার টেবল নিচে নেমে যাওয়া। বর্তমানে ঢাকা শহরের গড় ভূগর্ভস্থ পানির স্তর এলাকাভেদে 38 মিটার থেকে 82 মিটার। এই স্তর প্রতি বছর 2 থেকে 3 মিটার নিচে নেমে যাচ্ছে। দর্শক খেয়াল করুন, এই স্তর প্রতি বছর 2 থেকে 3 মিটার নিচে নেমে যাচ্ছে। ঢাকায় যে পানি সরবরাহ করা হয় তার 66% ভূগর্ভস্থ থেকে এবং 34% ভূ উপরিস্থ পানি থেকে। অতএব দেখা যাচ্ছে গঙ্গা পদ্মা রিভার সিস্টেমের মতো ব্রহ্মপুত্র রিভার সিস্টেমেরও অবস্থা করুণ। প্রায় সবগুলো শাখা নদীই আজ মৃত অথবা মৃতপ্রায়। উপনদীগুলো থেকেও যমুনা কিছুই পাচ্ছে না। নদীভিত্তিক বাস্তুসংস্থানে এক একটি নদীর মৃত্যু মানে নীরবে এক একটি জনপদের মৃত্যু। ওই এলাকার প্রকৃতি ও পরিবেশে ব্যাপক ভারসাম্যহীনতা তৈরি হওয়া, মানুষের মৌলিক চাহিদার যোগান অনিশ্চিত হয়ে পড়ার মধ্য দিয়ে অঞ্চলটি সম্পূর্ণ বিলীন, অস্তিত্বহীন হয়ে পড়া। উজানে থাকা দেশ কখনোই নিজের খেয়াল খুশি মতো আন্তর্জাতিক নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশের একের পর এক নতজানু সরকারগুলোও নিজেদের আখের গোছাতে গিয়ে ভারতের কাছ থেকে নিজেদের পানির ন্যায্য হিস্সা বুঝে নেওয়া তো দূরের কথা, তাকে আরও নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে নিজেদের গদি টিকিয়ে রাখতে ব্যস্ত। দেশকে স্বাবলম্বী করার বদলে দেশকে তারা ভারতের 4র্থ বৃহৎ রপ্তানি বাজারে পরিণত করেছে। তাহলে মূল সমস্যাটা আসলে কোথায়? যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে একই লোক ঘুরে ফিরে রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে, অথচ তারা ইফেক্টিভলি রাষ্ট্রকে চালাতে পারছে না। আর তাই আরও পিছনে গিয়ে মৌলিক যে প্রশ্নটি ঘুরে ফিরে বারবার সামনে আসছে, সেটি হল, ভুল রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক ব্যবস্থা দিয়ে কি আদৌ দেশের মানুষের অধিকার রক্ষা করা সম্ভব? দর্শক, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।